জানাচ্ছি মাসুম মাহবুব। আরে আল্লাহ! মেহেরপুরে আমার একজন ছোট ভাই পাওয়া গেছে শামীম না? তাই নাকি? ধন্যবাদ। আমি সবার বড় ভাই, আপনি ছোট ভাই। ভেরি স্যাড নিউজ ফ্রম মুসলিম উম্মাহ। ইলিয়াস নোয়াখালী। ইলিয়াস আমেরিকা থেকে নোয়াখালী গেল কখন? ফোন দিয়ে দেখতে হবে ইলিয়াস আমেরিকায় আছে না আবার নোয়াখালী চলে এসছে। দর্শক, সংক্ষিপ্ত সময়ে খবরটি দিব। বিকেলের খবরটা আমি খুব সংক্ষিপ্ত করতে চাই কারণ রাতে আমি আপনাদেরকে একটু বড় করে খবর দেওয়ার চেষ্টা করব। আ গুরুত্বপূর্ণ যে খবরটা আমাদের হাতে আজকে আসছে সেটা হলো আমেরিকা ইরানের উপর একটা বিগ অ্যাটাক করতে যাচ্ছে। আমেরিকা ইরানকে বড় সারপ্রাইজ দিতে চায় একটা বড়সড় হামলার মাধ্যমে। পেন্টাগন আমেরিকাকে কি বলল? হোয়াইট হাউজে আমেরিকা তার যুদ্ধকালীন যে ক্যাবিনেট বা তার জেনারেলদের সাথে, রাষ্ট্রের হাই অফিসিয়ালদের সাথে কি মিটিং করলেন, কি সিদ্ধান্ত নিলেন? এবং ট্রাম্পের সিদ্ধান্তের পর ইরান কি সিদ্ধান্ত নিল? কিছুটা পশ্চিমবঙ্গের খবর আজকে দেওয়ার চেষ্টা করব ভারতের নির্বাচনের ফলাফল বিষয়। প্রথম যে খবরটি দিয়ে আমি শুরু করতে চাই, পশ্চিমবঙ্গ দিয়ে শুরু করি, আমি ভারতে তারপর আমেরিকা চলে যাই। আগে মানে বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গে যাই, পশ্চিমবঙ্গ থেকে আমেরিকা চলে যাই। আজকে পার্লামেন্টে আমার একটা বক্তব্য অসম্ভব ভালো লেগেছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে পেয়েছি, সেটা নাহিদ ইসলামের বক্তব্য। একটা দীর্ঘ বক্তব্য তিনি দিয়েছেন। আ জুলাই অভ্যুত্থান থেকে বা জুলাই বিপ্লব থেকে আজকে পর্যন্ত পুরো প্রেক্ষাপটটা নাহিদ ইসলাম তুলে ধরেছেন। যদি সোশ্যাল মিডিয়ায় কেউ দেখেন, আশা করি উপকৃত হবেন। তথ্যগুলো আমার কাছে ভালো লেগেছে। বিএনপির উদ্দেশ্যে আমার ২ টা ছোট বক্তব্য আছে। ১, জনাব তারেক রহমান তার ২ টো কালকে মনে রাখতে হবে। ১, ১৮ বছরের লন্ডন জীবন, এরপর বাংলাদেশে আসার পর ক্ষমতার জীবন। ২ টো জীবনের মাঝখান থেকে তারেক রহমান কিছু শিক্ষা নিতে পারেন। ছোট মানুষ হিসেবে বলছি। ১, আমি যখন চ্যানেল ওয়ান এ কাজ করি, আমার যাত্রাটা শুরু হয় টেলিভিশনে। এর আগে পত্রিকায় কাজ করেছি। আমি তাকে একাধিকবার দেখার সুযোগ হয়েছে এবং খুব নিকট থেকে বিএনপির ক্ষমতার স্বাদ নেয়ার সুযোগ হয়েছে। অর্থাৎ আ যেকোনোভাবেই হোক সেটা আমি আপনাদের ডিটেইল না বলি। আমি তারেক রহমানকে দেখেছি এবং লন্ডন জীবনে তারেক রহমানকে দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। খুব কাছ থেকে মানে খুব কাছ থেকে একদম নিবিড়ভাবে তার কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। আমি একবার প্রশ্ন করেছিলাম তারেক রহমানকে যে, "আপনার বিরুদ্ধে 'প্রথম আলো', 'ডেইলি স্টার', 'যুগান্তরের' মতো পত্রিকা আপনাকে যে এত বড় চাঁদাবাজ, সন্ত্রাসী, জঙ্গি, দুর্নীতিবাজ বানালো, এর ব্যাপারে আপনার কোনো বক্তব্য নাই কেন?" তিনি বললেন, "দেশের জনগণ এর উত্তর জানে।" আমার মনে হয় দেশের জনগণ এর উত্তর জানে না। উত্তর দিতে হয় বাংলাদেশে। দ্বিতীয়ত, তার বক্তব্যে বা তার জীবনের অনেক কিছু দেখে আমি বুঝতে পেরেছি তিনি খুব অনেস্ট জীবনযাপন করেন। ব্যক্তিগতভাবে তারেক রহমানের মধ্যে তার বাবার অনেক ছায়া আছে সততার দিক থেকে। এটা কেউ মানেন আর না মানেন। বিরোধিতার স্বার্থে যারাই বলবেন এত পার্সেন্ট ওটা খাম্বা, হাম্বা, হাবিজাবি বলেন, বিদ্যুৎ নাই, এগুলো অনেকটাই রাজনৈতিক ভাষা। তবে তিনি নিজেও স্বীকার করেছেন যে তার সঙ্গে যারা ছিলেন এদের মধ্যে কেউ দুর্নীতি করতে পারে। তবে তিনি করেছেন এমন কোনো প্রমাণ বাংলাদেশে নেই। কিন্তু বাংলাদেশ বা বিরোধী শিবির, আওয়ামী লীগ বা বাম ঘরনা, রাম ঘরনার গণমাধ্যম তারেক রহমানকে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ বানিয়েছিল। কিন্তু দেখেন সবচেয়ে বড় দুর্নীতিবাজ ছিল শেখ হাসিনার পরিবার, তার সন্তানরা। একটা গণমাধ্যম কখনো সজীব ওয়াজেদ জয়কে নিয়ে একটা প্রশ্ন তুলেছে? তোলে নাই। কিন্তু তারেক রহমানকে নিয়ে হিউজ কথা হয়েছে। তার মানে কি গণমাধ্যম তোলেনি বলে সজীব ওয়াজেদ জয় ছিল ফেরেশতা? বিষয়টা এরকম না। তারেক রহমানকে সেই কালটা মনে করতে হবে। তারেক রহমান যখন লন্ডনে বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখছিলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, ১ম প্রেসিডেন্টকে, বৈধ প্রেসিডেন্টকে, এটার পুরো কাজগুলো তখন আমরা করতাম। পুরো ডকুমেন্টেশন এর কাজগুলো, স্টাডির কাজগুলো আমাদের টিমটা করত। ওটার ধরেন প্রধান দায়িত্বে ছিলাম আমি। সেই সময় তারেক রহমানের বক্তব্য আইন করে বন্ধ করে দেয়া হয়। ১ম এ মানে শেখ হাসিনাই বন্ধ করে দেয় তার ক্যাঙ্গারু কোর্ট বা আদালতের মাধ্যমে। কোন টেলিভিশন তারেক রহমানের বক্তব্য প্রচার করত না। একটা টেলিভিশন বক্তব্য প্রচার করত, সেটা হলো একুশে টেলিভিশন। সেই প্রচারটাও আবার আমরাই করতাম। কারণ আমি একুশে টেলিভিশনের নিউজ এডিটর ছিলাম। আমার স্পেশাল করেসপন্ডেন্ট ছিলেন কনক সারওয়ার।
তারেক রহমানের বক্তব্য প্রচারের জন্য সবার আগে ধাবরানি আমি খাই। আমি দেশ ছেড়ে চলে যাই। পরবর্তী একই অপরাধে কনক সরোয়ার আটকা পড়ে ৯ মাস জেল খাটে। ভাগ্যক্রমে আমি বিদেশ গিয়ে বেঁচে যাই। একটা বিষয় একটু মনে রাখা উচিত। আমরা কিন্তু সাংবাদিক ছিলাম। আমরা কিন্তু দলবাজ কোনো কর্মী ছিলাম না। সত্যটা তারেক রহমানের বক্তব্যটা তারেক রহমানের মুখ থেকে প্রচার করতাম। আমরা তারেক রহমানের বিএনপির নেতাকর্মী বা মিছিলের কেউ ছিলাম না। বা বিএনপি পন্থী সাংবাদিকও ছিলাম না। সংবাদ কর্মী হিসাবে কাজ করতাম। এখন আমার বক্তব্যটি শুনে আপনাদের কাছে মনে হচ্ছে আমি বিএনপির লোক ছিলাম, বিষয়টা এরকম না। মানে যে সাংবাদিকতাটা বাংলাদেশে কেউ করে না, আমরা সেটা করার সাহস করেছিলাম। আমরা আওয়ামী লীগ বিরোধীও ছিলাম না। কিন্তু সত্যটা প্রকাশের জন্য জীবনের অনেক লড়াই বা অনেক কি বলবো বিপদের মুখোমুখি হতে হয়। তো গত ১৮ মাস যারা ১৮ বছর যারা তারেক রহমানকে দুর্নীতিবাজ বলেছেন, তাকে লুটপাটকারী বলেছেন, অনেক কিছু বলেছেন, জঙ্গির মদতদাতা বলেছেন। সেই গণমাধ্যম সেই লোকগুলো কিন্তু এখন তারেক রহমানের পাশে এসে দাঁড়িয়েছে। সেটা 'প্রথম আলো', ডেইলি স্টার সহ আরো অনেকে। যারা তারেক রহমানকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করতেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে এসে তারা ভিড়ে গেছেন বড়, বড় প্যাকেট বা খামের জন্য। বিএনপিও সবকিছু ভুলে যায়। বিএনপি তার বন্ধু ভুলে যায়, শত্রুকেও ভুলে যায়। শত্রুকে বন্ধু বানিয়েছে, বন্ধুকে শত্রু বানিয়েছে। তো এই সংক্ষেপ কথাটুকু এটুকু বললাম বিএনপির উদ্দেশ্যে যে, আজকে যারা বিএনপির পক্ষে কথা বলছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগে তারা পক্ষে কথা বলেন নাই, বিরোধিতাই করেছেন। আওয়ামী লীগের পক্ষে কথা বলে পকেট ভারী করেছেন, এখন বিএনপির পক্ষে কথা বলে পকেট ভারী করছেন। এদের থেকে সাবধান থাকবেন। কারণ কালকে যখন তারেক রহমান হাসিনার মতো বলব না, এটা ভুল হবে। তিনিও একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা শেষ হবে, বিদায় নেবেন, আবার নির্বাচন হবে। মনে রাখবেন সেই সময়টা আজকে এই লোকগুলো তারেক রহমানকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে। যেমন গত ১৫ বছর বাংলাদেশে বিএনপিপন্থী সাংবাদিক খুঁজেই পাওয়া যায়নি। যারা ছিল সব জেল-টেল মোটামুটি খেটেছে, দৌড়ের মধ্যে ছিল। কিন্তু বাংলাদেশে এখন সবাইকে বিএনপিপন্থী সাংবাদিক মনে হয়। মনে হয় না? সবাইকে বিএনপিপন্থী মনে হয়। কেউ আর আওয়ামী লীগ নাই। তাহলে ১৫-১৬ বছর আওয়ামী লীগের সাংবাদিকগুলি কোথায় গেল? আমাদের রুহুল কুদ্দুস দুলু ভাই পার্লামেন্টে খুব দুর্দান্ত একটি কথা বলেছিলেন। সেটা হয়তো আপনারা শুনেছেন। তো তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে, আপনার দুর্দিনের মানুষগুলোকে আর সুদিনের মানুষগুলোকে একটু মেলাবেন। যাতে কালকে আপনি ক্ষমতা হারালে ঠিক হাসিনার পরিণতি ভোগ করতে না হয়। কারণ হাসিনার পাশে আর কেউ নাই। কিন্তু সবাই হাসিনার পাশেই ছিল। এই বার্তাটা আমার প্রিয় বড় ভাই, আমি যেহেতু রাজনৈতিক কর্মী নই, তাকে বস বা তাকে নেতা কি বলবো? বড় ভাই বলি, তাকে ভাইয়েই বলে আমি ডাকতাম। সেই হিসাবে বললাম। কারণ অনেক খবর আসতেছে। চারদিক থেকে যা দেখতেছি পরিস্থিতি, দিনকে দিন জামাতের বিক্ষোভ মিছিলের লোক বাড়ছে। ঠিক আওয়ামী লীগের সেশনটা এরকমই হতো। বিএনপি বা ৪ দলীয় জোটের মিছিল বড় হতো, ২০ দলীয় জোটের মিছিল বড় হতো। হাসিনা দেখতো কিন্তু কর্ণপাত করেনি। কিরে ওদের মিছিল বড় হয় কেন ভাবতো না। মানুষের পালস বা সাধারণ মানুষ যেদিকে চলে যাবে, তারা একদিন কিছু করে ফেলবে। এটা আওয়ামী লীগ ভাবেনি। অতএব বিএনপিকে বুঝতে হবে, মানুষ জামাতের মিছিলে যায় কেন? জামাত কি পাবলিক পালস বা পাবলিকের ভেতরটা বুঝে রাজনীতি করছে, না বিএনপি পাবলিকের হাত ছেড়ে দিয়ে নিজেরা নিজেদের মতো রাজনীতি করছে? যে দফাগুলো দিয়েছে ৩১-৩২ দফা বা যে কথাগুলো আগে বলেছে, বিএনপি কি সেই পথে আছে? দেশের মানুষ কিন্তু এখন বিরোধী দল বিএনপিকে না, সরকারের বিএনপিকে দেখছে। তারা যেন বিএনপিকে আওয়ামী লীগ না ভাবে, এটা মনে রাখতে হবে অবশ্যই বিএনপিকে। দর্শক, আসেন মূল খবরটায় আসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বসেছিলেন হোয়াইট হাউসে তার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে। মার্কিন জেনারেলরা উপস্থিত ছিলেন, উপস্থিত ছিল তার প্রতিরক্ষা মন্ত্রী, আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তারা সিদ্ধান্ত নিয়েছেন ইরানে একটি অ্যাটাক দরকার। কারণ বিগত ৪০ দিনের যুদ্ধে ইরানের কাছে আমেরিকার পরাজয়টা হয়ে গেছে। বিশ্ব গণমাধ্যম এটা মোটামুটি বারবারই বলার চেষ্টা করেছে। এখন যদি ট্রাম্প এই যুদ্ধবিরতিটাকে স্থায়ী করে বিদায় নিয়ে যায়, তাহলে আগামী মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প জিতবে না। এবং ট্রাম্পের পরাজয় মার্কিন প্রেসিডেন্টের কয়েক যুগ পর একটা পরাজয় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ এই যুদ্ধে ট্রাম্প ইতিমধ্যে হেরে গেছে। তাহলে ট্রাম্পকে একটা ফেস সেভিং এর জন্য বা একটা জয়ের দরকার। ট্রাম্প ইরানকে বলছে যে আমাকে কোনো রকম একটা অ্যাটাক করতে দাও। হুমায়ুন আহমেদের একটা নাটক আছে। সেই নাটকে একটা দৃশ্যে দেখা যায়
যে ডক্টর এজাজ ভাই একটু মানে মাথা খারাপ লোক থাকে। তো কিসেঞ্জার মারা গেছেন তিনি। আমার খুব প্রিয় মানুষ। তো তিনি হিন্দু নাপিত থাকেন। তাকে বলতে তার বাবা বলতেছে যে তার একটা হিন্দু নাম থাকে অমুক, "আমার ছেলে তোমার মাথায় একটা বাড়ি দিবে। দিলে আমার ছেলের মাথা ঠান্ডা হয়ে যাবে।" তো উনি বলতেছে, "স্যার আপনি এটা কি বলেন?" কয়, "ঠিক আছে তোমাকে আমি ৳১০০ দেব।" কয়, "স্যার আপনি এটা কি বলেন?" "ওকে তোমাকে এক বাড়ির জন্য ৳২০০ দেব। শুধু ২ টা বাড়ি দিলে আমার ছেলের মাথা ঠান্ডা হবে। আমার ছেলে এখন বিয়ে করতে যাবে। তার মাথা ঠান্ডা খুব জরুরি।" তো ট্রাম্প ঠিক এই কাজটা করতেছে। আর ইরানকে বলছে যে, "আমার মাথাটা একটু গরম হয়ে গেছে। আমাকে একটা অ্যাটাক করতে দাও। একটা স্ট্রাইক চালাতে দাও। একটা স্ট্রাইক চালিয়ে আমি এই যুদ্ধ বন্ধ করে দেব। আমি আমার দেশের একটা বড় বক্তব্য দিব। আমি বিজয় হয়ে গেছি। আমেরিকার জয় হয়ে গেছে একটা অ্যাটাকের মাধ্যমে।" এই সুযোগটা ইরানের কাছ থেকে আমেরিকা চাইছে। ট্রাম্প ৩ টা ধাপে ইরানে আক্রমণের পরিকল্পনা করছে। ১, তিনি কমান্ডো নামাবে ইরানের ভেতরে, নামিয়ে ইরানের নিউক্লিয়ার এখান থেকে নিয়ে চলে যাবে। নিতে পারুক আর না পারুক বলবে নিয়ে গেছি। কমান্ডো নামিয়ে একটা অপারেশন চালাতে চায়। ইরান যেন অনুমতি দেয়। ২ নম্বর, ট্রাম্প চাচ্ছে ইরানের ভেতরে বড় কোনো বিদ্যুৎ প্ল্যান্ট বা কোনো একটা বড় ইরানের মিসাইল স্টোরেজ বা পারমাণবিক মানে কি বলবো কেন্দ্র ধ্বংস করবে। একটা বড় স্ট্রাইক চালিয়ে। তারপর ট্রাম্প বিজয় ঘোষণা করবে আর ইরান চুপ করে থাকবে। ইরান কোনো প্রত্যুত্তর আর দেবে না। ফাইন। অথবা সমুদ্রে বড় একটা অ্যাটাক চালাবে ইরানের উপর। তো ট্রাম্প মূলত এই ৩ টি জিনিস ইরানের কাছ থেকে চেয়েছে যে, "আমি তোমার মাথায় একটা বাড়ি দিব, ৳১০০ নিবা।" ওই হুমায়ূন আহমেদের নাটকের মতো। তো ইরান বলছে, "ওকে ফাইন, আসো, একটা বাড়ি দাও, মাথা পেতে দিচ্ছি। তবে আমাকে একটা সুযোগ দিতে হবে।" ট্রাম্প, "কি?" "আমি তোমাকে ৫ টা বাড়ি দিব। তুমি একটা দাও, দিয়ে মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডা থাকবে, তখন আমি তোমাকে ৫ টা বাড়ি দিব।" ট্রাম্প কয়, "এইটা আমি খেলবো না, আমি এভাবে খেলবো না। আমি একটা দিব, তুমি ৫ টা দিবা, এভাবে তো খেলা হয় না।" কয়, "তুমি কি পাগল পাইছো?" ইরান বলছে, "তুমি যদি ইরানে কোনো স্ট্রাইক করো, তোমার ফেস সেভিং এর জন্য বা তোমাকে বিজয় ঘোষণা করার জন্য, তুমি লিখে রাখো। ইরান এমন যুদ্ধ শুরু করবে যেটা তুমি আর শেষ করতে পারবে না। শুরু তুমি করবা, আবারও বলছি, শেষটা আমরা করব। বিগত ৪০ দিনের যুদ্ধ তুমি শুরু করছো। শেষটা কিন্তু তুমি হাতে পায়ে ধরছো, আমি করছি। বাট তুমি হাতে পায়ে ধরছো। আমেরিকারে ধরছো, কি পাকিস্তানরে ধরছো, তুরস্করে ধরছো, মিশরে ধরছো। তুমি ইরানরে কি বলে চীনরে ধরছো, রাশিয়ারে ধরছো, কারে ধরো নাই? আবারও বলছি, তুমি স্ট্রাইক চালাতে চাও, চালাও। কিন্তু এটা শেষ হবে না। এটা চলবে লম্বা সময় ধরে। তুমি প্রস্তুতি নিয়ে আসো।" মার্কিন প্রেসিডেন্ট পেন্টাগনের চিফ অফ স্টাফ চেয়ারম্যান ডেন কেনকে বললেন, "ডেন কেন, কি পরিমাণ মিসাইল আছে? কি পরিমাণ বাংকার ব্লাস্টার আছে? বলো একটু শুনি।" বলল, "স্যার আমাদের অর্ধেকের বেশি মিসাইল ফুরিয়ে গেছে। আমাদের আকাশ প্রতিরক্ষায় যে মিসাইলগুলো ব্যবহার করি সেখানেও মিসাইল কমে আসছে। আমরা কয়দিন টিকে থাকবো জানি না। তবে এটা মাস ছাড়িয়ে গেলে আমাদের সংকট তৈরি হয়ে যাবে।" বাকি ক্যাবিনেটের লোকেরা ট্রাম্পকে একই কথাই বললেন যে, ইরানের সাথে একটা বিজয় দিয়ে যদি যুদ্ধ শেষ করতে হয়, একটা স্ট্রাইকে ইরান থেমে যাবে না। কারণ এর আগে আমরা ইরানের কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছি সেটা হলো ইরান আঘাতপ্রাপ্ত হলে ইরান আর ছাড়ে না। ইরান মরলে মরবে কিন্তু তারা শত্রুকে শেষ করে মরবে। কিন্তু ট্রাম্প কোনোভাবেই যুদ্ধটা এভাবে শেষ করতে চায় না। তিনি একটা স্ট্রাইক করে শেষ করতে চায়। শুধু একটা স্ট্রাইক, লম্বা যুদ্ধ না, আরেকটা করবে। একটা বাড়ি দিয়ে তিনি খেলা শেষ করতে চান। কারণ বিজয়টা তার দরকার। মিডিয়াতে একটা বক্তব্য দেওয়ার জন্য একটা এজেন্ডা তো তার লাগবে। কাল রাতে ভ্লাদিমির পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের ৯০ মিনিট কথা হয়েছে। যারা আজকে সকালের লাইভটা দেখেছেন তারা ইতিমধ্যে সেই খবর পেয়ে গেছেন। ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছে যে, "তুমি ইরানে আক্রমণ করে সবচেয়ে বড় ভুল করতে যাচ্ছ আবারও। বি কেয়ারফুল। ইরান এবার যে যুদ্ধটা ছড়াবে এটা লম্বা সময় না, দীর্ঘ সময়ের যুদ্ধ হবে। যেটা তোমাকে আর কোনো পেছনে ফেরার সুযোগ দেবে না। তুমি বুঝে শুনে মাঠে নামো।" এবং ইরান বৃহৎ পরিকল্পনায় নেমেছে। তার ৩ কোটি মানুষ এই যুদ্ধে শামিল হবে। এবার তুমি চিন্তা করো তুমি কি করবা? এবং ভ্লাদিমির পুতিন বলেছে, "ইরানের শেষ দিন পর্যন্ত আমরা ওদের সাথে থাকব।"
তার মানে তোমাকে রাশিয়াকেও মোকাবেলা করতে হবে। এই পরিস্থিতিতে এখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমান্বয়ে বাড়ছে। পাশাপাশি ইরান গতকালকে এবং পরশুদিন দুটো ঘোষণা দিয়েছে, হরমুজ প্রণালীতে যেকোনো সময় তারা মার্কিন যুদ্ধ জাহাজে স্ট্রাইক চালাবে, যদি তাদের কোনো তেলের জাহাজকে টার্গেট করা হয়। তার মানে ইরান নিজেই বলছে যে আমেরিকার আক্রমণ করা লাগবে না, আমেরিকার উপর আমরাই যেকোনো সময় স্ট্রাইক চালিয়ে বসবো। এখন ইরান সুযোগটি খুঁজছে, যেকোনো সময় নিজেরাই স্ট্রাইক চালিয়ে যুদ্ধ শুরু করে দিতে পারে। অনর্থক ছড়াবে না। ইরান তাদের তেলের কোনো জাহাজ আমেরিকা দ্বারা আক্রান্ত হলে তারা এই কাজটা করবে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট যে কথাটি বলেছিল যে ইরান যেহেতু তেল আর রপ্তানি করতে পারছে না, যেকোনো সময় তাদের তেলকূপগুলোতে বিস্ফোরণ হবে। কারণ প্রতিদিন ৩৫ লাখ ব্যারেল তেল উৎপাদন করে ইরান, সেখানে সেই উৎপাদন ৫ লাখে চলে এসছে। তার মানে এটা এখন পাইপলাইনে বিস্ফোরণ বা তেলকূপে বিস্ফোরণ হওয়ার সুযোগ আছে। এবং ইরান বলে দিয়েছে তুমি সেই স্বপ্নে বিভোর থাকো। ইরান জানে সেটাকে কিভাবে কন্ট্রোল করতে হয়। তার মানে সেখানেও ট্রাম্প ধরা খেয়ে গেছে। অর্থাৎ এই তেলকূপের মার্কিন ব্লকেটের আগের বক্তব্য আজকে এসে দেখা গেল আজকে অনেক দিন হয়ে গেল, কিন্তু ইরানের তেলকূপ একটা বিস্ফোরণ ঘটেনি। এই পরিস্থিতিতে আমেরিকা এখন সবচেয়ে বড় বেকায়দা আছে, এ কারণে যে ট্রাম্পের পাশে বিশ্বের কেউ নেই ইসরায়েল ছাড়া। আরব নিজেরা নিজেদের দ্বন্দ্বে জড়িয়ে গেছে। কোনো আরব রাষ্ট্র আমেরিকাকে ইরানে হামলার অনুমতি দিচ্ছে না, একমাত্র আরব আমিরাত ছাড়া। আরব আমিরাতের বক্তব্য ভিন্ন রকম, কখনো অনুমতি দিচ্ছে, কখনো দিচ্ছে না, কখনো গোপনে কাজ করছে, কখনো প্রকাশ্যে না বলছে। তো এই পরিস্থিতিতে আমেরিকা যদি ইরানে আক্রমণ করে বসে, আর ইরান যে ঘোষণাটি দিয়েছে আমেরিকাকে যে তুমি একটা স্ট্রাইক চালাবে আর এটা আমরা অনন্তকালের জন্য শুরু করব এই লড়াইটা, এবার তুমি বিবেচনা করো। তার মানে আমরা বুঝতে পারছি যে কোনো সময় আরেকটা বড় যুদ্ধের দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্য। দর্শক, যে খবরটি দিয়ে শেষ করতে চাই, পশ্চিমবঙ্গের নির্বাচন মোটামুটি শেষ হয়ে গেছে, বা তাদের যে বুথ ফেরত ফলাফল যেগুলো বিভিন্ন জরিপে আসছে, সেই জরিপের কয়েকটা তথ্য পাওয়া গেছে। এরকম আমি কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলেছিলাম পশ্চিমবঙ্গের। তারা বলছে ১৯০ থেকে ২০০-র অধিক আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, আর ৭০ থেকে ৮০ বা ৯০-এর মধ্যে থাকবে বিজেপি তাদের আসন। কংগ্রেস, সোনিয়া গান্ধীর দল কংগ্রেস, তারা ১ থেকে ৫-এর মধ্যে থাকতে পারে। বামপন্থীদের আসন এরকম কমে যাবে। আগামী এপ্রিল মে, তো মের ৪ তারিখে এখানকার রেজাল্ট হবে, আপনারা হয়তো জানবেন। আবার ভারতীয় গণমাধ্যমগুলো বলছে যে এটা হলো অল্প কিছু লোকের উপর জরিপ, যেটা বুথ ফেরত জরিপ বলা হয়। এর আগেও আমরা দেখেছি যে এরকম করে তথ্য অনেক সময় মিলে যায়। ভারতের নির্বাচন তো আমাদের মতো না, যারা ক্ষমতায় থাকে তারাই জেতে। বিএনপি ক্ষমতায় আসার পর আমরা দেখেছি কয়েকটা নির্বাচন, দুটো বোধহয় উপনির্বাচন হয়েছে, সেখানকার ফলাফলগুলো আমরা দেখেছি। ওই তো হাসিনা, মানে বাংলাদেশের যারা ক্ষমতায় থাকে তারা আসলে কি বলবো জানি না, এটা বলতে ভালো লাগে না। যারা ক্ষমতায় থাকে তারা দেশটাকে এমনভাবে তৈরি করে রাখে, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে পাই না। এটা খুব আহত করে। ২৪-এর বিপ্লবের পর মনে করেছিলাম বিএনপি কিছু দৃষ্টান্ত দেখাবে, মাগুরা আর হবে না বিএনপি, কিন্তু দেখলাম তো এমন কিছুই হয়েছে। তো ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের আড্ডাখানায় নরেন্দ্র মোদী যদি আবারও হেরে যায়, শুধু এখানে না, নরেন্দ্র মোদীর আরো বৃহৎ কয়েকটি জায়গায় হারার সম্ভাবনা তৈরি হয়েছে। তো নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত কতদূর যাবেন, কি করবেন, সেটা হয়তো আমরা দেখব কি হয় লাস্ট ফলাফল। আজকের মতো শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।